আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের ২৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মায়ানের মনে খুশিতে লাড্ডু লাড্ডু ফুটছে। এবার প্রিয়তা ওকে ভুলে গেলেও কিচ্ছু যায় আসে না। এখন প্রিয়তাকে ওর সাথে চিরদিনের জন্য বেঁধে রাখার মানুষ চলে এসেছে। মায়ান অধীর আগ্রহ পিহুর জ্ঞান ফেরার অপেক্ষায় আছে। পিহু অল্প অল্প চোখের পাতা নড়তে লাগলো। অমনি সজাগ হয়ে যায় মায়ান। ওর চোখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। কখন পিহু ওর দিকে তাকাবে আর এত বড় খুশির খবরটা দেবে। মায়ানের অপেক্ষার অবসান হলো। পিহু চোখ মেলে তাকাতে দেখে মায়ান ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। পিহুর রাগ মাথায় চড়ে উঠলো। ও কোনো মতে শরীরটা টেনে তুলে বসে আকস্মিক মায়ানের কলার চেপে ধরে ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করলো, বল প্রিয়তা কোথায়? আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস? কোথাও ওকে মেরে ফেলিসনি তো? দেখ জিজুর বাচ্চা, আমি আমার বোনকে না পেলে তোকে জানে মেরে দেবো। আমি এখনো দেখিনি ওকে। তুই ওকে গায়েব করেছিস তাই না? তুই ওই চান্দুলালের জন্য ওকে বিয়ে করেছিলি, এখন মেরে গুম করে সাধু সাচ্ছিস তাই না? মায়ান পিহুর কাণ্ডে হতভম্ব হয়ে গেল। পিহুর হাত দুটো চেপে ধরে কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, পাগল হয়ে গেছো? পাগলামি করছো কেন? থামো। এখন কেউ এমন করে? পিহু এবার ফুপিয়ে উঠল। একজন যে ওর মতোই, একই মায়ের গর্ভজাত, একই সঙ্গে থেকেছে, কিছু মিনিটের ব্যবধানে পৃথিবীতে এসেছে, অথচ পৃথিবীর আলো দেখার সাথে সাথে দুজনে আলাদা হয়ে গেছে। এতগুলো বছরও জানতেই পারিনি ওর একটা অংশ ওর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তবে মাঝে মধ্যে মনে হতো কোথাও কেউ কষ্টে আছে। যখন বিনা কারণে অসুস্থ হতো, বৃষ্টিতে না ভিজেও জ্বর চলে আসতো, দুঃস্বপ্ন দেখে মনে হতো কোথাও কেউ আছে। টুইনদের মধ্যে নাকি অদৃশ্য বন্ডিং থাকে। পিহু অনুভব করেছে সেসব, অথচ আজ যখন তার খোঁজ পেল তাকে একবার দেখতে বা ছুতেও পারলো না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? যে পিহু কান্না দেখার সৌভাগ্য আয়োজেরও হয়নি, মায়ান সেই কান্নার সাক্ষী হলো। ভেঙে পড়া পিহুকে দুহাতে আগলে নিল পরম যত্নে, অথচ একবারের জন্য মনে হলো না এটা প্রিয়তা, এ যেন অন্য কেউ। পিহু জানে প্রিয়তা মায়ানকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে। আবেগের বসে মুখে যা এসেছে শুনিয়ে দিয়েছে। কিন্তু সত্যিই কি প্রিয়তার গায়েব হওয়ার পেছনে মায়ান আছে? আর এদিকে, এখন কেমন আছো মা? আফতাব আদুরে হাতটা প্রিয়তার মাথায় রাখে। প্রিয়তা আয়াজের দিকে তাকাতেই আয়াজ বলল, আমার আব্বু। আফতাব অবাক হলো না। গাড়িতে আসার পথে সবটা শুনেছেন উনি। তবুও তো ভালো পিহু সুস্থ আছে। সবচেয়ে বড় কথা, পিহুকে বেঁধে রাখার জন্য একটা শক্তপোক্ত কারণ পেয়েছেন উনি। তারপর আয়াজ বলল, আব্বু তুমি ওর পাশে একটু বসো, আমি ওষুধ নিয়ে আসছি। আফতাব বলল, যাও। আয়াজ যেতে আফতাব কৃতজ্ঞতায় সুরে বলল, তুমি এই সম্পর্কটাকে মন থেকে মানবে আমার বিশ্বাস ছিল। আমার বিশ্বাস জিতে গেছে। আমি চাই তুমি আমার ঘরের আলো হয়ে থাকো। তোমার মা শাশুড়ির মধ্যে যত মনোমালিন্য আছে তা ইনশাল্লাহ এবার সব দূর হয়ে যাবে। তুমি আমাদের কত বড় খুশি দিয়েছো বলে প্রকাশ করার মতো না। হয়তো আমি তোমার অপরাধী শ্বশুর, তোমাকে মিথ্যে বলে আমার ছেলের বউ করেছি, আমাকে মাফ করে দিও মা। প্রিয়তা বলল, মিথ্যে বলে মানে? আফতাব কিছু বলতে চাইলো, কিন্তু আয়াত চলে আসায় আর বলা হলো না। এতে অবশ্য আফতাব স্বস্তি পেল। নিজের অপরাধ স্বীকার করে সম্পর্কটাকে আর নষ্ট করতে চাইছেন না উনি। তাহমিনা বহুবার কল করেছেন, পিহুর জন্য চিন্তা হচ্ছে ওনার, অথচ স্বামী ছেলেকে বলেছেন বাচ্চার জন্য যত চিন্তা, পিহুর কথা কে ভাবে? আফতাব সবাই বুঝেন, স্ত্রীর মন যে নরম তুলোর মতো। সবকিছুর মূলত তাসনিম রয়েছে, যে সর্বদাই তাহমিনার নরম মনটাকে বিষিয়ে দেয়। তারপর বলল, আমাদের বের হতে হবে। আয়াজ বলল, পিহু। আফতাব বলল, এখন চিন্তার কোনো কারণ নেই, তবে সাবধানে রাখতে হবে। আফতাব বলল, কি হয়েছিল, ডক্টর কিছু বলেছে? আয়াজ গম্ভীর গলায় বলল, বাড়ি গিয়ে বলছি। এবার শুধু বলাই নয়, একটা ব্যবস্থা নেওয়া জরুরি। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আফতাব চালাক মানুষ, আয়াজের কথা সরেই বুঝে গেলেন। সন্ধিহান গলায় বললেন, তাসনিম কিছু করেছে? কোথাও? আয়াজ বলল, খালামুনি এবার যেটা করেছে তার মাপ হবে না, আমি ওনাকে ছাড়বো না বলে রাখলাম। আফতাব বলল, এত দূর পৌঁছে গেছে তাসনিম? আয়াজ বলল, পিহুকে বাড়িতে রাখা রিস্ক হয়ে যাবে, খালামুনি থাকলে তো আরোই না। আফতাব বলল, আগে বাড়ি চলো, বিষয়টা আমি দেখছি। আর এদিকে, হ্যাঁ পিহু দেখ, তোকে নার্সটার ছবি পাঠিয়েছি, তোর নাম, আগের ঠিকানা সহ যা ইনফরমেশন ছিল সব হোয়াটসঅ্যাপে দিয়েছি। আরো কিছু জানার হলে বলিস, আমি চেষ্টা করব। পিহু বলল, তোমাকে অনেক ধন্যবাদ আপু, তুমি আমার কত বড় উপকার করলে বলার মতো না। দুলা বলল, ধুর পাগলি, এটা এমন আর কি। আচ্ছা ওকে খুঁজে পেলে আমাকে জানাস। পিহু বলল, নিশ্চয়ই, দোয়া করো আপু। দুলা বলল, জলদি তোর বোনকে তুই ফিরে পাস পিহু, সেই দোয়াই করি। আচ্ছা এখন আমার ডিউটি টাইম, রাখছি। পিহু বলল, ঠিক আছে। কল কেটে পিহু অধৈর্য হয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। ছবিটা এক দেখায় চিনে ফেললো মহিলাটিকে। রাগে সমস্ত শরীর কাঁপছে ওর। পিহু কাউকে ছাড়বে না। ওর মাকে সন্তান হারা করার জন্য আর ওকে বন হারা করার জন্য যে যে দায়ী সবাইকে শাস্তি পেতে হবে। পিহু মায়ানের কাছে যায়। মায়ান ল্যাপটপে কিছু কাজ করছিল। পিহুকে দেখে তাড়াহুড়ো করে ল্যাপটপ বন্ধ করে। তারপর বলল, কিছু বলবে? পিহুর মধ্যে কোনো জড়তা নেই, অথচ একটু আগে এই মেয়ে মায়ানের সামনে ছোট বাচ্চার মতো কান্না করেছে। পিহু কণ্ঠে টেজ দিলে হুকুম নিয়ে বলল, প্রিয়তার বাড়িতে যাব এখনই। মায়ান বলল, এখনই কেন? পিহু বলল, যেটা বলেছি সেটা করো। আমি প্রিয়তা হলে ওইটা আমার বাড়ি, নিজের বাড়িতে যেতে কি তোমার পারমিশন লাগবে? মায়ান বলল, তুমি জানো না তোমার বাইরে বের হওয়া নিষেধ? কতবার বলেছি, আমার কথা শুনলে তো? পিহু অলরেডি চিন্তায় আছে। মায়ানের বকবকানি আর নিতে পারলো না। রাগে ফুলদানিটা ওর দিকে ছুঁড়ে মারতেই মায়ান সরে গেল। ওর ঠিক কাদের পাশটায় গিয়ে ফুলদানিটা উড়ে গিয়ে ফ্লোরে পরে টুকরো টুকরো হয়ে গেল। তারপর বলল, ডাকাত নাকি? পিহু দাঁতে দাঁত পিষে বলল, ভেবো না তুমি বেঁচে গেছো, তোমাকে আঘাত করার হলে বাঁচতে পারবে না। পিহুর নিশানা কখনো মিস হয় না, সামনে যেই থাকুক না কেন
এখন আমাকে প্রিয়তার বাড়িতে নিয়ে যাবে এখনই। মায়ান বলল, তুমি বদলে গেছো, এত রাগ তেজ এসব তো আমার পাখির বৈশিষ্ট্য ছিল না। পিহু বলল, এতদিন পানি দেখছো শান্ত তরল, এখন আগুন তার তেজ আর তাণ্ডব দেখবে। আমি প্রিয়তা নই, পিহু আমি, জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব। মায়ান বলল, বারবার নিজেকে পিহু দাবি করছো কেন, মাথাটা পুরোই গেছে নাকি? পিহু বলল, এবার টার্গেট মিস হবে না। পিহু আরেকটা ফুলদানি হাতে তুলে নিতে মায়ান ভেবাচাকা খেয়ে গেল। তাড়াহুড়ো করে হাতে মুখ দিয়ে আড়াল করে বলল, আমি কি বলেছি নিয়ে যাব না? চলো নিয়ে যাই, এই সুযোগে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসা যাবে। পিহু শান্ত হলো, তারপর বলল, এসো বলে আগে আগে হাঁটতে লাগলো। মায়ান বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলল, বউ শব্দটার সাথে মানুষটাও দিনকে দিন সাংঘাতিক হয়ে যাচ্ছে। নারী কি তবে বিয়ের আগে পরি আর পরে রাক্ষসী হয়ে যায়? কথাটা কি ঠিক? গাড়িতে বসেও পিহুর চিন্তা শেষ হচ্ছে না, সবটা জানা লাগবে ওর আজকেই। অনেক বছর নষ্ট হয়ে গেছে ওর, আর না। পিহু বলল, পৌঁছে গেছি। মায়ান বলল, হ্যাঁ চলো। পিহু দৌড়ে নামলো, মায়ানের আগে আগে ছুটতে লাগলো বাড়ির অভিমুখে। মায়ান অবাক হয়, এত তাড়াহুড়ো কেন? এখন ওর মনে সন্দেহ হচ্ছে। প্রিয়তার আচরণ ছিল কোমল নরম, অথচ এখন আচরণে কতটা পার্থক্য, যেন আগুনের ঝান্ডা। মেয়েকে এতদিন পর দেখে হায়দার রাজিয়া ভীষণ খুশি হলেন। পিছু পিছু মায়ানে বাড়িতে ঢুকলো। পিহু গম্ভীর গলায় বলল, আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। রাজিয়া অবাক হলো, হাসার চেষ্টা করে বলল, কেন নয়, মেয়ের আর মায়ের সাথে কথা থাকতেই পারে, বল কি বলবি। হায়দার মায়ান অন্য রুমে যায়। রাজিয়া ভয় পাচ্ছে, ফ্যান চলছে তবুও শরীর বিন্দু বিন্দু ঘাম জমছে। পিহু কঠিন গলায় জিজ্ঞেস করলো, আপনি তো পপুলার হসপিটালের পুরনো কর্মচারী মিসেস রামিসা তাই না, যে 2001 সালে হুট করে কাউকে কিছু না বলে গায়েব হয়ে গিয়েছিল? রাজিয়া চমকে উঠলো, হাসার চেষ্টা করে বলল, কি সব বলছিস তুই? আমি তোর মা রাজিয়া, সত্যি সত্যি তোর মাথাটা গেছে এবার? পিহু বলল, আপনি আমার মা নন, একদম মিথ্যা কথা বলবেন না। রাজিয়া বলল, প্রিয় তুই এভাবে আমাকে বলতে পারিস না। পিহু বলল, আমি প্রিয় নই, পিহু আমি, পিয়ালি রহমানের মেয়ে, যার নবজাতক বাচ্চাকে আপনি চুরি করে এনেছিলেন। আমি সেই মায়ের মেয়ে। রাজিয়া থতমত খেয়ে যায়, ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? তোর চেহারা তো। পিহু বলল, প্রিয়তা আর আমি টুইন, যমজ বোন আমরা, আপনি আমাদের আলাদা করতেছেন। আমার মায়ের বুক খালি করে আমার বোনকে একটা সুন্দর জীবন থেকে বঞ্চিত করেছেন। বলুন কার কথায় আপনি এমনটা করেছেন? পিহু ধমকে রাজিয়া কেঁপে ওঠে, কান্না বাদ মানছে না ওনার। চোখ ভর্তি জল নিয়ে বলল, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি বাঁচিয়েছি ওকে, আমি না নিয়ে আসলে ওরা ওকে মেরে ফেলতো। পিহু বলল, কারা? সবটা পরিষ্কার করে বলুন, আমি জানতে চাই। রাজিয়া এবার সবটা বলতে শুরু করলো। তারপর বলল, তোমার মা প্রায়শই আমাদের হসপিটালে চেক আপ করাতে আসতো, আমি ওনার সব চেক আপের সাথে থাকতাম। সেই সুবাদে ওনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমার। উনি খুবই মিশক মানুষ আর ভালো মানুষ ছিলেন। গল্পে গল্পে একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনি ছেলেবাবু চান নাকি মেয়েবাবু? উনি হেসে বলেছিলেন মেয়েবাবু চান। নামও ঠিক করে রেখেছেন প্রিয়তা রহমান প্রিয়। মেয়ের প্রতি মায়ের এত আগ্রহ দেখে আমার খুব ভালো লাগতো। আজকাল মেয়ে সন্তানের কথা শুনলেই সবাই নাক ছিটকায়, অথচ আমার ভীষণ ভালো লাগতো। তোমার মায়ের ডেলিভারির ডেট এগিয়ে আসে, ডক্টর আগে জানিয়েছিল সিজার করতে হবে, তখন ওনার পেটে দুটো বেবি হবে এটা জানা যায়নি। অনেক সময় যন্ত্র ভুল তথ্য দেয়, তাই তোমার বিষয়ে আমি কিছুই জানতাম না। তোমার মাকে যেদিন ডেলিভারির জন্য নিয়ে আসা হলো, ওনার অবস্থা ভালো ছিল না। ঝড় বৃষ্টির রাতে তোমার বাবা জীবন হাতে নিয়ে তোমার মাকে হসপিটালে নিয়ে আসেন। তোমার মা সুস্থ মেয়ে বাবুর জন্ম দেয়। তখনই ডক্টরদের মধ্যে একজন বলে ওঠে, বাচ্চাটাকে মারতে হবে। আমি শুনে চমকে উঠি, বাকি ডক্টর এটা জানতেন না। উনি তোমার বাবার পরিচিত ছিলেন, তাই ওনার অবর্তমানে আরেকজন ডক্টর আমাকে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কেন বাচ্চাটাকে মেরে ফেলবেন। উনি বলেছিলেন কেউ ওনার বাচ্চাটাকে মারতে বলেছেন, বিনিময়ে অনেক মোটা অঙ্কের টাকা পেয়েছেন। আমাকেও টাকা অফার করা হয়। ওনার কথা না শুনলে আমাকে চাকরি থেকে বের করে দেবেন হুমকি দেয়। আমি কি করব কিছু ভাবতে পারিনি। বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমি কেবিন থেকে বেরিয়ে আসি। তারপর যখন বাচ্চাটার মুখের দিকে তাকালাম, এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে মেরে ফেলার সাহস আমার হয়নি। আমি ছিলাম নিঃসন্তান, একটা বাচ্চার জন্য কত কেঁদেছি। তখনই সিদ্ধান্ত নেই এই বাচ্চাটাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আমার ধারণা ছিল যেই বা যারা বাচ্চাটাকে মারতে চায় তারা আবারও চেষ্টা করবে, তার চেয়ে বরং আমার মেয়ে হয়ে বেঁচে থাকুক। এরপর নাম পরিচয় এমনকি ঠিকানা পাল্টে প্রিয়তাকে নিয়ে আমরা এখানে এসে থাকছি। প্রিয়তা আমার মেয়ে, আমি ওর ক্ষতি চাইতে পারি না, কখনোই না। পিহু শুনলো সবটা, মাথা ঘুরছে ওর। কে হতে পারে এই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলতে চাই? তাহলে ও বেঁচে গেল কি করে? তারপর বলল, ওই ডক্টরের নাম কি, কোথায় থাকে, আপনি চিনেন ওনাকে? জিয়া বলল, চিনি, এখনো বেঁচে আছে কিনা জানি না। পিহু বলল, আপনাকে আমার সাথে যেতে হবে, আমার ওই ডক্টরের সাথে কথা বলা জরুরি। রাজিয়া বলল, কিন্তু তুমি এখানে থাকলে প্রিয়তা কোথায়? পিহু দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, আমি খুঁজছি ওকে। রাজিয়া বলল, আমার প্রিয় কোথায় হারিয়ে গেল? পিহু বলল, আমি জানি আপনি আমার বোনকে কতটা ভালোবাসেন, ও আপনাদের অনেক ভালোবাসে, ওর লেখাপড়া সবটা জেনেছি আমি। কিন্তু আপনি আমার মায়ের কাছে অন্যায় করেছেন। আমার আম্মুকে এখনো সবাই পাগল মনে করে, অথচ আমার আম্মু ঠিকই বুঝেছিলেন তার একটা না দুটো মেয়ে ছিল। রাজিয়া চুপ করে রইল, কথা বলার মতো মুখ নেই ওনার। পিহু হিসেব মেলাতে ব্যস্ত, অজানা শত্রুকে খুঁজে বের করতে হবে আগে, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। রাজিয়ার মুখ থেকে এত কিছু শুনে পিহু আর স্থির থাকতে পারলো না। রাজিয়াকে নিয়ে সেই ডাক্তারের খুঁজে বেরিয়ে
গিয়ে পড়ে। মায়ান পুতুলের মতো পিহু যা বলছে তাই করছে। সন্দেহ হচ্ছে এবার পিহুর আচরণ অদ্ভুত ঠেকছে। রাজিয়ার চোখে মুখের অবস্থা দেখে এতক্ষণে হায়দার সবটা বুঝে ফেলেছে। ওই দিন পিহুর মুখ থেকে চমকপ্রদ প্রশ্ন শুনে রাজিয়া হায়দারকে সবটা জানায়। তখনই ওরা সন্দেহ করে হয়তো প্রিয়তা সব জেনে গেছে, কিন্তু প্রিয়তা যে পিহু এটা জানে না। রাজিয়া বলল এখানেই। পিহু বলল গাড়ি থামাও। দুলাকে বলে বহু কষ্টে ডাক্তারের খোঁজ পেয়েছে পিহু। চেনার জন্য রাজিয়াকে সঙ্গে আনা, যেন কোনোভাবেই অস্বীকার করতে না পারে। তারপর বলল আমরা এখানে কেন এসেছি। পিহু বলল তোমার জেনে কাজ নেই, চুপচাপ বসে থাকো। আর আপনি চলুন আমার সাথে। আয়ান গাড়ি থেকে নামতে নামতে বলল আরে হয়েছেটা কি সেটা তো বলবে। পিহুর কোনো কিছু শোনার ধৈর্য নেই। ও এক প্রকার অধৈর্য হয়ে রাজিয়াকে নিয়ে গলিতে ঢুকলো। মায়ানও পিছু পিছু চললো। প্রতিমধ্যে মফিজকে দেখে অবাক হলো। তারপর বলল তুই এখানে। মফিজ বলল তানিমার দুঃসম্পর্কের ভাইয়ের বাড়িতে আইছিলাম। কিন্তু ভাই আপনি এখানে কেন? ভাবিকেও দেখলাম মনে হইলো। মায়ান মুখ বেজার করে বলল বউটা আমার সত্যি সত্যি পাগল হয়ে গেছে রে। বুঝলি মফিজ, কখন কি করছে কিছুই বুঝছে না। বাপের বাড়ি না নিয়ে আসায় আমায় ফুলদানি ছুঁড়ে মেরেছে, এখন আবার ওর মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। কি যে হচ্ছে আমার মাথায় ঢুকছে না। মফিজ বলল কি কন ভাই, তাইলে তো দেখছি ভাবি সত্যি সত্যিই পাগল হয়ে গেছে। পাবনায় কি সিট বুক করবার দিমু? মায়ান বাঁকা চোখে তাকাতেই মফিজ হেসে বলল চিন্তা করবেন না, 2টা সিট বুক দিবার কমু। ভাবি পাগল হয়েছে তাতে কি, আপনার সংসার করা কেউ ঠেকাইতে পারবো না। মায়ান বলল আর তোর মৃত্যু আমার হাত থেকে কেউ ঠেকাতে পারবো না। মফিজ যার ঘরের মফিজ যা। মায়ান রেগে গেছে দেখে মফিজ ধীরে ধীরে কেটে পড়তে চাইলো। অমনি মায়ানের অগ্রাসী থাবার নিচে থেমে গেল। তারপর বলল আমার সাথে চল, এরপর পাবনার সিট বুকিং করতে আসিস। তুই আমাদের নিয়ে কত ভাবিস, তোকে একা রেখে যাই কি করে। মফিজ বলল মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। মায়ান শুনলো না, মফিজকে বগল দাবা করে সাথে নিয়ে চললো। পিহু ততক্ষণে বাড়ির ভেতর ঢুকে পড়েছে। একটা ষাট ঊর্ধ্ব প্রবীণা ঘর থেকে বের হতে পিহুদের দেখে প্রশ্ন করে কি চাই। পিহু রাজিয়ার দিকে তাকালে রাজিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে। পিহু সঙ্গে সঙ্গে সোফায় বসে পড়ে। তারপর বলল আপনার সাথে দেখা করতে আসলাম, যাক এখনো মরেননি। মফিজ পিহুর কথায় হতবাক। মায়ানের কানে কানে বলল আপনি সত্যিই কইছিলেন ভাই, ভাবির মাথা ঠিক নাই, না হলে কি কারো বাড়িতে এসে জিগায় এখনো মরেনি। মায়ান বলল চুপ কর সালাম। প্রবীণা রাগ করলো, কিন্তু রাজিয়ার দিকে তাকিয়ে কিছুটা ভরকে যায়। বহু বছর পর দুজনের দেখা হলো। তারপর বলল আমাকে চিনতে পেরেছেন ডক্টর রুমি, আমি রামিসা ওরফে রাজিয়া। রুমি চমকে উঠে, এত বছর পর রাজিয়া কি চাই ওর কাছে। রুমি কিছুটা তাড়াহুড়ো করে বলল কেন এসেছো তুমি, এটা কে, চলে যাও এখান থেকে। পিহু বলল যেতে তো আসিনি মিস রুমি, আর আমি কি সেটা জানাতেই তো আপনার কাছে আসা। রুমি বলল আমি কিছু জানতে চাই না, চলে যাও তোমরা। পিহু বলল তা বললে তো শুনবো না, আমি পিয়ালির মেয়ে। পিয়ালিকে নিশ্চয়ই মনে আছে, যার প্রথম সন্তানকে আপনি মেরে ফেলার আদেশ দিয়েছিলেন রাজিয়াকে। রুমি চমকে উঠে, বৃদ্ধ মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। পিহু ধীরে পায়ে এগিয়ে গিয়ে রুমির সামনে দাঁড়ায়, কণ্ঠে ঝাঁজ ঢেলে জিজ্ঞেস করলো কার কথায় মায়ের সাথে এত বড় অন্যায় করেছিলেন বলুন। রুমি ভয় পেয়ে সরে যেতে চাইলো। পিহু নাকে আটকে দিয়ে বলল দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই সাথে একটা পা কবরেও চলে গেছে। আর কত, কাঠের মরা বুড়ি। মনে হয় আমি এখান থেকে খালি হাতেই ফিরে যাওয়ার জন্য এসেছি। দেখ অনেক সম্মান দিয়েছি, এত সম্মান তো আমার জামাইকেও কখনো দেয়নি। ভালোই ভালোই বলে ফেল কার কথায় আমার বোনকে মারার জন্য রাজিয়াকে বলেছিলি, বল বলছি। রুমি কেঁপে উঠলো, ভয়ের তো গলায় বলল আমি কিছু জানি না। পিহু আফসোস করে বলল আজ তোর মতো একটা লয়াল গার্লফ্রেন্ড নেই জন্য আমি মেয়ে, নয়তো পাক্কা ছেলে হয়ে জন্মাতাম। এখন বলে ফেল তা কে ছিল সে। তুমি বলল জানি না আমি। পিহু হুঙ্কার দিয়ে ডেকে ওঠে এই মফিজ, ভাড়া কত 30, এদিকে আয়। মফিজ বলল ভাই। অসহায় মুখে তাকালো মফিজ। মায়ের নিজেও চরম অবাক হয়েছে। প্রিয়তা সবসময় মফিজকে ভাই বলে সম্বোধন করেছে, আর আজকে হঠাৎ এমন ডাকে দুজনেই অবাকের চরম সীমা নাই। পিহু রাগি চোখে তাকালো ওর দিকে। মায়ের মফিজকে আস্থা করে ঠেলে এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল একটা কথা জানিস তো, কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন, আর পাগলে কামড়ালে পাগল খেপে যাওয়ার আগে যা ভাই। মফিজ ভয়ে ভয়ে এগিয়ে যেতেই পিহু আদেশ দেয় খাটের মরা বুড়িটাকে সিলিং এর সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। পিহুর কথায় সবাই চমকে ওঠে, ওর দিকে তাকায়। মফিজ ততমত খেয়ে জিজ্ঞেস করে কি কন ভাবি। পিহু বলল যা বলছি কর, সোজা কথায় যখন কাজ হবে না তখন উল্টো করে ঝুলিয়ে কথা বলি, দেখ কাজ হয় কিনা। রুমি আতঙ্ক গলায় বলল আমি একজন বৃদ্ধা, আমার সাথে এটা করতে পারো না তোমরা। পিহু বলল এই মুহূর্তে আমার মাথা ঠিক নেই, আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না, তার উপর তুই আমার মাথা খাচ্ছিস। ভালোই ভালোই যখন কিছু স্বীকার করবি না তখন আমার থেকে দয়া মায়া আশা করে কোনো লাভ নেই। মফিজ কাজে লেগে পড়। রুমি শুকনো ডুব গিলে বলল সত্যি সত্যি আমাকে উল্টো করে ঝুলাবে নাকি। পিহু বলল পিহু যা বলে সেটা কাজেও করে। মফিজ। রুমি বলল না না আমি বলছি, সব বলছি। পিহু বলল বাহ, এতক্ষণে পথে এসেছো, তা চুপচাপ সবটা বলে ফেলো তো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত। সবাই আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।